জামাত কোন তাদের ইশতেহারে কি কি থাকতে পারে আমার চোখে কিন্তু কোনো ধরনের কেন আমরা তো দেখেছি তারা তো ঘোষণা দিয়েছে কল্যাণ রাষ্ট্র করবে এবং আপনাদের নারীদের জন্য তো বেশ আকাঙ্ক্ষামূলক কথা নারী বান্ধব একটা পরিবেশ করবে। আমি বলবো যে এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী বা আকাঙ্ক্ষামূলক ভাষা ব্যবহার করেছে যে নারী মর্যাদা নিশ্চিত করবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন। প্রায়োরিটি এরিয়ায় ওনারা ফোকাস করবেন ওনাদের ইশতেহারে, এবং শুধু এই না, আমাদের ধারণা আছে যে ওনারা ফার্মার্স কার্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, হেলথে ওনারা প্রাইমারি হেলথ কেয়ারে ফোকাস করতে যাচ্ছেন, এডুকেশনে করতে যাচ্ছেন। হ্যাঁ, আমার হয়তো দ্বিমত পোষণ করতে পারি যে এই পলিসিটা হয়তো ভালো হবে না, এটার দুর্বলতা আছে, বা এই পলিসিটা ভালো হবে, কিন্তু জামাত ধরেন ওনাদের মেইন প্রতিদ্বন্দ্বী তো জামাত হবে এই নির্বাচনে। জামাতের কোনো ধরনের পলিসি ইন্ডিকেশন বা জামাত কোন তাদের ইশতেহারে কি কি থাকতে পারে আমার চোখে কিন্তু কোনো ধরনের কেন আমরা তো দেখেছি তারা তো ঘোষণা দিয়েছে কল্যাণ রাষ্ট্র করবে এবং আপনাদের নারীদের জন্য তো বেশ আকাঙ্ক্ষামূলক কথা, নারী বান্ধব একটা পরিবেশ করবে। আমি বলবো যে এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী বা আকাঙ্ক্ষামূলক ভাষা ব্যবহার করেছে যে নারী মর্যাদা নিশ্চিত করবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন এই প্ল্যানটা কিন্তু আমরা বিএনপি থেকে দেখতে পেরেছি। আপনি কি কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে বিশ্বাস করেন না? কনসেপ্ট এক জিনিস, বাট কনসেপ্টটা বাস্তবায়ন কি হবে এই ধারণাটা তো আমরা ইশতেহারে এক্সপেক্ট করি। এখানে কি অ্যাডপ্ট করা কি অনেক কঠিন হবে? কোনো কিছুই বাংলাদেশে অ্যাডপ্ট করা হয়তো সহজ হবে না, বিশেষ করে যদি আপনার কোনো ধরনের পরিকল্পনা না থাকে। আরেকটা জিনিস যে ইশতেহারে আর কিছু দিনের মাথায় কিন্তু ইশতেহার আসতে যাচ্ছে, আপনার কি কোনো ধারণা আছে সুনির্দিষ্ট ওনারা কি করতে চায় নারী মর্যাদা নিশ্চিত করার জন্য? আমার কিন্তু নেই, বা নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগেন আমার কিন্তু নেই। এই যে ফ্যামিলি কার্ডের কথা ধরেন, বিএনপি যে বলছে নারীকে মনোনয়নও দেয়নি এখনো পর্যন্ত, সেটা তো দেয় তাদের দল বা জোট। হ্যাঁ, কারণ ওনারা ধরেন প্রথম থেকে নির্বাচন হয়তো পেছানোর একটা অজুহাত হিসেবে সংস্কার শব্দটা ব্যবহার করেছে। সংস্কার, ন্যায় বিচার, এগুলোকে নির্বাচনের মুখোমুখি করা হয়েছিল প্রথম থেকে, ধরেন পতনের পর থেকে এখন পর্যন্ত। তো এত সংস্কারমুখী যে দলটা নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে, তারা তো এই নারী সংক্রান্ত অনেক কথাবার্তা বলেছেন, একজন নারী মনোনয়ন ওনারা দেননি। তো এইসব প্রশ্ন একজন নারী হিসেবে আমার মনে যাচ্ছে যে ওনারা কি করবেন, ওনাদের ইশতেহারে কি কি থাকবেন, এখনো যদি আমার ধারণা না থাকে, তাহলে আদৌ কি ওনাদের কোনো সৎ উদ্দেশ্য আছে দেশের জন্য কিছু করা? সো এই ধরনের প্রশ্ন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে যাচ্ছে এই পর্যায়ে। আর এই নির্বাচন রিলেটেড তো গণতন্ত্র বিরোধী বেশ কিছু শক্তি, আমি হয়তো নামগুলো নিলাম না, পাপিয়াপা অলরেডি কয়েকটা নাম মেনশন করেছেন, যে প্রথম থেকে আপনি দেখবেন যে একটা নির্বাচনের তাৎপর্য, একটা ডেমোক্রেসিতে কি হওয়া উচিত, সেটাকে কিন্তু নানাভাবে আন্ডারমাইন করা হয়েছে। যে যে সংস্কার না নির্বাচন, ন্যায় বিচার না নির্বাচন, যে এগুলো মনে হয় যেন একটা আরেকটার প্রতিপক্ষ, মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কিন্তু এগুলো তো প্যারালিও চলতে পারে, এবং নির্বাচনকে তো আমরা 15 বছর আমরা কোনো নির্বাচন ঠিক মতো পাইনি। তো এই পর্যায়ে এসে আমরা নির্বাচনকে কিভাবে আন্ডারমাইন করতে পারি, আর যদি করার অজুহাত বা পায়তারা আমরা দেখতে পাই, আমি তো আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে কিছু শক্ত পদক্ষেপ নেবেন। তো এছাড়া আর আমার ন্যারেটিভ বিল্ডিং যে চেষ্টা করা হচ্ছে, যে কথায় কথায় ওনাদের ইচ্ছে মতো কিছু না হলেই ওনারা বলবেন নিরপেক্ষ না সরকার, নির্বাচন হবে না, এই জিনিসটাকেও তো একটু কঠোরভাবে অ্যাড্রেস করতে হবে সরকারের। মানে সব কিছু ওনাদের পছন্দ মতো না হলেই যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নেয়, ব্যাপারটা তো তা না। আরেকটি প্রশ্ন আপনাকে একটু যোগ করতে চাই। আপনি যেহেতু রাজনীতির বাইরের মানুষ, একজন সাধারণ নাগরিক, আমরাও সাধারণ মানুষ। নেপালের প্রধান উপদেষ্টা আজকে একটি কথা বলেছেন, সুশীলা কার্কি। তিনি বলেছেন নেপালকে বাংলাদেশের পথে যেতে দেয়া হবে না। সেখানেও কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচনের কথা। সুশীলা কার্কি এই কথাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, কি বার্তা দিতে চেয়েছেন যে বাংলাদেশের মতো পথে যেতে চান না? বাংলাদেশ তাহলে কোন পথে গেছে? যে আমি আশাবাদী মানুষ, সো আমি ভাবতে চাচ্ছি, বিশ্বাস করতে চাচ্ছি যে এখনো আমরা পুরোপুরি পথভ্রষ্ট হয়ে যাইনি। আমাদের একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু তাই বলে আমাদের কিন্তু রিল্যাক্সড হয়ে যাওয়ার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। হবেই বলে আমরা বসে থাকবো না, কিন্তু সুশীলা কার্কি সুনির্দিষ্টভাবে একেবারে স্পেসিফাই করেছেন 2-3টি জায়গা, যেমন অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেব না নেপালকে তারা,
এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলের যে আস্থা বিশ্বাস, এই বিশ্বাস তিনি ভঙ্গ করতে চান না, দিতে চান না, এবং সঠিক সময়ে জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন দিতে চান যাতে জনগণের মতামতের সঠিক প্রভাব বা সঠিক ফলাফল দৃশ্যমান হয়। একেবারে টু দি পয়েন্টে, তার মানে কি এই তিনটি জায়গায় আমাদের প্রশ্নবিদ্ধ করে দিলেন না তিনি? কিছু দূর তো করেছে। সুশীলা কার্কির চেয়ে তো ডক্টর ইউনূসের প্যারামিটার অনেক উপরে গ্লোবাল র্যাঙ্কিং এ, আমরা যদি ধরে নেই। না, এখানে আপনি জিনিসটা তো কিছু দূর লজিক্যাল, যুক্তিসঙ্গত তো কিছু কথা বলেছেন উনি। যেরকম নির্বাচনটা যদি আরো আগে হতো তাহলে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আরো আগে নিয়ন্ত্রণে নেওয়া হতো। যেটা আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু একেবারেই একটা পর্যায়ে নিয়ন্ত্রণে নিতে পারছিলেন না। এটা একটা দাবি দেওয়ার শহরের মতো হয়ে গেছিল। যখনই কিন্তু সবার মনে প্রশ্ন জেগেছে যে নির্বাচন হওয়ার জন্য যে পরিবেশটা দরকার সেটা কি আদৌ ছিল কি না। তো এই নির্বাচনটা যদি আগে হতো আমার বিশ্বাস পরিবেশ আরো ইউনিটি থাকতো বাংলাদেশে। রাজনৈতিক দলগুলো যে একটা ইউনিটির জায়গায় ছিল ঠিক পতনের পরপরই, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি এখন, সেটা বললেই চলে। এখন পুরোপুরি সাংঘর্ষিক একটা পরিবেশ হয়ে গেছে। সো নির্বাচনটা যদি আরো আগে হতো এটা হয়তো সৃষ্টি হতো না। আর নির্বাচন নিয়ে তো আমরা অনেকেই প্রথম থেকে অনেক ধরনেরই কথা বলেছি যে অ্যাট অল কস্ট নির্বাচন যাতে ডিরেইলড না হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অনেকজনের থেকেই তখন শুনেছি যে আমরা তো শুধু নির্বাচন দিতে আসিনি, আমরা সংস্কার করতে এসেছি। নির্বাচনই সমাধান, একমাত্র সমাধান না, এরকম। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, যে কোনো সংস্কারই টেকসই করতে হলে আপনার নির্বাচিত সরকার দরকার। আর ওনারা যে সংস্কার করতে এসছে এই ব্যাপারেও কিন্তু কোনো ক্লিয়ার ম্যান্ডেট প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত ওনারা কাউকে দিতে পারেনি যে কতটুকু সংস্কার। তাছাড়া মব ভায়োলেন্সের কথাটা যেটা আপনিও বললেন, বাপি আপা বলেছে যে এগুলো যে ধরনের মব ভায়োলেন্স আমরা লেটলি দেখেছি এটা তো আনফর্চুনেটলি আওয়ামী লীগের আমলেও আমরা দেখিনি। মানে ডেইলি স্টার প্রথম আলো জ্বালিয়ে দিয়েছে, হিন্দু একজনকে গাছ থেকে ঝুলিয়ে তারপর পুড়িয়ে ফেলেছে, মেরে ফেলেছে। মানে এই ধরনের মব ভায়োলেন্স, মানে আমি আপনাকে 1 বছর আগেরই কথা বলি, 2024-এ যখন ভারত থেকে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু করলো যে বাংলাদেশে সংখ্যা লঘুদের উপরে আক্রমণ হচ্ছে ঢালাওভাবে, যেটা পুরোপুরি মিথ্যে ছিল এবং ভিত্তিহীন ছিল। এই ব্যাপারে কিন্তু আমরা সবাই তখন ভূমিকা রেখেছি, ডিবাঙ্ক করতে পেরেছি, ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনস গুলো ডিবাঙ্ক করেছে জিনিসটা। কিন্তু ফাস্ট ফরওয়ার্ড 1 বছর এখন কিন্তু আমি কি বলবো, আমার কিন্তু ওই এখন তো ডিবাঙ্ক করা ডিফিকাল্ট হয়ে যাবে। এটা তো সবার সামনে জিনিসটা হচ্ছে, আর তখন হয়নি কিন্তু এখন হচ্ছে। তো এখন তো আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আর একটু নিয়ন্ত্রণে আসার কথা ছিল। এখন তো আমরা নির্বাচনের কাছাকাছি, এখনো যদি এই ধরনের জিনিস হতে দেয়া হয়, আমার মনে হয় না এটা হচ্ছে আর ওনারা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানে এখন রীতিমতো আমার সন্দেহ হচ্ছে যে এসব হয়তো সরকারের মধ্যে কোনো শক্তি বা সম্পৃক্ততা আছে, কোনো শক্তি হতে দিচ্ছে এই ধরনের জিনিস। তাদের লাভ কি? তাদের লাভ হচ্ছে নির্বাচন যাতে না হয়। ডেমোক্রেসি বিরোধী যে ফোর্সেস আছে সেই ডেমোক্রেসি বিরোধী ফোর্সেসের সাথে যদি সরকারের কিছু লোকজনেরও সম্পৃক্ততা থাকে তাহলে নির্বাচন পিছিয়ে যাবে। আবার ডেমোক্রেসির বিপক্ষের লোক তো ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ, আমরা তো তাদেরকে সবাই মিলে তাড়িয়ে দিয়েছি। তাহলে এখন আবার কোন পক্ষ এখানে? আমরা হয়তো ফ্যাসিজমকে তাড়াতে পারিনি, হয়তো আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছি। তার মানে আমরা এখন কি একটা লেট ফ্যাসিজমে আছি? ফ্যাসিজম উইদাউট এ ফ্যাসিস্ট? আমি আশা করি না, কিন্তু সেই ধরনের আশঙ্কা আমার হচ্ছে এখন, সেই ধরনের আশঙ্কা হচ্ছে। এবং কোনো মতেই মানে আমাদের সবাইকে কিন্তু এখন রুখে দাঁড়াতে হবে। কোনো মতেই নির্বাচনকে কোনোভাবে পেছানো যাবে না। কিন্তু নির্বাচনকে যদি পেছায় কনসিকুয়েন্সটা কি? আমরা রুখে দাঁড়াতে পারছি না কেন আপা? এখানে আমাদের সরকারের একটা বলিষ্ঠ ভূমিকা। আমার ধারণা সরকারে তো সবার সম্পৃক্ততা নেই এসব জিনিসের মধ্যে। তারা যদি তাদের দায়িত্বটা একটু সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু কিছু দূর হলেও এটা কন্ট্রোল করতে পারবো আমরা। আর আমরা তো আছি, আমরা তো সব জায়গায় এটা নিয়ে কথাবার্তা বলছি, আমাদের যা বলার বলে যাচ্ছি, পাপিয়া আপারা বলে যাচ্ছে, ওনারা তো রাজপথে লড়ে এসেছেন এবং লড়ে যাচ্ছে, এবং আমি আশা করছি যে আমরা নির্বাচন একটা দেখতে পারবো। আমার সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে, মানে আমরা আশা করছি কেন এখনো? আপা আপনি আশা করছেন কেন, বিশ্বাস করতে পারছেন না কেন? কারণ পায়তারা তো হয়েই যাচ্ছে। এই মব ভায়োলেন্সটা তো খুব বেশি দিন আগের কথা না, এটা তো আর প্রতিদিনই তো শুনতে পাচ্ছি, গুলি করে হত্যা, গুলি করে একে মারা হচ্ছে। আপনি কি কথা বলতে ভয় পাচ্ছেন? আপনি কি নির্ভয়ে কথা বলতে পারছেন না? পুরোপুরি যে নির্ভয়ে কথা বলতে পারছি তা না, কথাটা সত্যি না।
কিন্তু কিছু দূর হলেও চেষ্টা করছি, কারণ এখন যদি নির্ভয়ে কথা না বলতে পারি তাহলে হয়তো আমরা সবকিছু হারিয়ে ফেলবো।